আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা কিনা প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটে থাকে। প্রাইভেট মাস্টার কিভাবে মা এবং মেয়ে দুজনকেই ভোগ করে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন। গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান চরিত্র রেখা দেবীকে দেখতে পাই। আর এই যে মহান ব্যক্তিটিকে আপনারা দেখতে পারছেন, ইনি হচ্ছেন রেখা দেবীর হাজবেন্ড। ইনার কথা যতই কম বলা যায় ততই ভালো, কেননা ইনি একজন বদ্ধ মাতাল। যাই হোক, ইনি প্রতিদিনের মতো আজকেও মদ্যপান করে বাড়িতে এসেছেন এবং ঘরে ঢুকেই সে বিছানায় শুয়ে পড়েন। এরপর রেখা দেবী তার স্বামীর কাছে যায় এবং তার স্বামীকে বলে যে তুমি আজকেও মদ পান করে এসেছো। তখন তার স্বামী রেখা দেবীকে জানায় যে আমি আমার টাকা দিয়ে মদ খেয়ে এসেছি, তাতে তোর সমস্যা কি? এরপর তার হাজবেন্ড তার হাত ধরে বিছানায় টেনে নিয়ে যায় এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অনেক চেষ্টা করে এবং তার স্বামী তার সঙ্গে রোমান্স করা শুরু করে। কিন্তু গাড়ি স্টার্ট হওয়ার আগেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রেখা দেবীর গাড়ির ইঞ্জিন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে এবং তার শরীরে আগুন জ্বলছে। এবং রেখা দেবী বলতে থাকেন যে তুই যদি গাড়ি চালাতে না পারবি তাহলে স্টিয়ারিংয়ে হাত দিস কেন, গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করিস কেন? যাই হোক, এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রেখা দেবী এবং তার মেয়েকে। তার মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা। রেখা দেবী তার মেয়েকে বলে যে আজকে তোর মন খারাপ কেন, কি হয়েছে? তখন তার মেয়ে অঙ্কিতা বলে যে মা, তুমি তো সবই জানো, তারপরেও কেন জিজ্ঞাসা করছো? আমার টিউশনের 3 মাসের ফি বাকি, এর জন্য স্যার আমাকে ক্লাসের সবার সামনে অপমান করেছে। তখন তার মা রেখা দেবী বলে যে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব। তখন অঙ্কিতা বলে যে কি হবে বাবার সঙ্গে কথা বলে, আমার পড়াশোনা নিয়ে বাবার কোনো মাথা ব্যথা নেই। তখন তার মা বলে যে তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু মন দিয়ে লেখাপড়া করে যা, বাকিটা আমি দেখে নেব। এরপর তার মেয়ে অঙ্কিতা সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর আমরা দেখতে পাই প্রতিদিনের মতো আজকেও রেখা দেবীর স্বামী মদ্যপান করে এসেছে। রেখা দেবী তখন বলে যে তুমি এসেছো, চলো তোমাকে খাবার দেই। তখন তার স্বামী বলে যে আমি খাবো না, তুই সর এখান থেকে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে যেতে দে। তখন রেখা দেবী বলে যে তোমার সঙ্গে আমার অনেক দরকারি কথা আছে। তখন তার হাজবেন্ড বলে যে কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে সময় নেই। তখন তার স্ত্রী বলে যে আমাদের মেয়ের টিউশনের 3 মাসের ফি বাকি, তাই তুমি টাকা জোগাড় করে দাও। এরপর তার স্বামী বলে যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, মেয়ের এত লেখাপড়া করে কি হবে, মেয়েকে রান্নাবান্না শিখা, কাপড় ধোয়া শিখা, তাহলে কাজে লাগবে। এই সব কথা বলে রেখা দেবীর স্বামী সেখান থেকে চলে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখি যে অঙ্কিতা ডাইনিং টেবিলে বসে আছে। রেখা দেবী তার মেয়েকে বলে যে তুই আজকে কলেজ যাসনি কেন? তখন তার মেয়ে বলে যে তুমি তো সবই জানো মা, আমি কি কারণে কলেজ যাচ্ছি না। তখন তার মা বলে যে তুই কোনো চিন্তা করিস না, আমি সবকিছু ম্যানেজ করে নেব, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর, তোকে ডাক্তার হতে হবে যে। তখন তার মেয়ে অঙ্কিতা বলে যে মা, ডাক্তার হতে অনেক খরচ, আর সরকারি কলেজে স্কলারশিপ নিতে গেলে কলেজের মধ্যে টপার হতে হবে। তখন অঙ্কিতার মা বলে যে কেন, তোর বান্ধবী কিভাবে ডাক্তারি পড়ছে, তার মা তো একজন ঝাড়ুদার। তখন অঙ্কিতা জানায় যে মা, সে একজন ভালো শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে, আর ওই শিক্ষক যাকে প্রাইভেট পড়ান তার লাইফ সেট হয়ে যায়। তখন তার মা বলে যে তাহলে তুমিও ওই স্যারের কাছে প্রাইভেট পড়ো। তখন অঙ্কিতা বলে ওই স্যারের ফি অনেক, ওই স্যারের কাছে পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। তখন তার মা বলে যে তুমি তোমার স্যারের নাম্বারটি আমাকে দাও, আমি তোমার স্যারের সঙ্গে কথা বলে দেখি কোনো কাজ হয় নাকি। এরপর তার মা নাম্বারটি নিয়ে তার স্যারকে ফোন দেয়। স্যার যখন ফোন রিসিভ করে তখন রেখা দেবী
দেবী তার অনেক প্রশংসা করে এবং বলে যে আপনি যদি আমার মেয়েকে প্রাইভেট পড়াতেন তাহলে অনেক ভালো হতো। তখন স্যার বলে যে আপনি আমাকে আপনার বাড়ির অ্যাড্রেসটি মেল করে পাঠিয়ে দিন, আমি সন্ধ্যের সময় আপনার সঙ্গে দেখা করব। এরপর আমরা দেখতে পাই স্যার রেখা দেবীর বাড়িতে চলে এসেছে। ঘরের ভিতরে ঢুকেই রেখা দেবীর দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। এতে আমরা বুঝতে পাই এই স্যার একজন লম্পট এবং দুশ্চরিত্রের লোক। এরপর রেখা দেবী বলে যে কে আপনি? তখন স্যার তাকে পরিচয় দেয় এবং বলে যে আপনি আমাকে ফোন দিয়েছিলেন আপনার মেয়েকে পড়ানোর জন্য। এরপর আমরা দেখি যে রেখা দেবী অনেক খুশি হয়েছেন এবং তার মেয়েকে ডাকতে শুরু করেন। এরপর তার মেয়ে আসে এবং তার স্যারকে প্রণাম করে, কিন্তু তার স্যার জানায় যে তোমাকে প্রণাম করতে হবে না, তুমি আমার পায়ে নয় বরঞ্চ আমার বুকে থাকবে। এরপর স্যার আরো বলে যে অঙ্কিতা তুমি রুমে যাও, তোমার মায়ের সঙ্গে আমি কথা বলছি। তখন মাস্টার মশাই রেখা দেবীকে জানায় যে পড়িয়ে তো আমি দিব, কিন্তু আপনি কি আমার ফিস দিতে পারবেন? তখন রেখা দেবী বলে যে কত দিতে হবে আপনাকে ফি? তখন মাস্টার মশাই বলে আমার ফি 30,000 টাকা। রেখা দেবী জানায় যে আমরা অত বড়লোক নই, অনেক কষ্টে সংসারের বাজার খরচ করতে হয়, তাই আমার পক্ষে 30,000 টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়, তবে আমি আপনাকে কিস্তিতে দিয়ে দিব। কিন্তু মাস্টার মশাই বলে যে কিস্তিতে আমি কোনো টাকা নিব না, আমি সবই একসঙ্গে নিব। তখন মাস্টার মশাই জানায় যে সব কিছুরই একটা দাম হয়। রেখা দেবী বলে যে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। মাস্টার মশাই বলে কেন মিথ্যে বলছেন? আপনার কাছে দেওয়ার মতো অনেক দামি জিনিস আছে। আপনার কাছে টাকা নেই কোনো ব্যাপার না, আপনার কাছে তো অনেক সৌন্দর্য আছে, আপনি চাইলে সেটি আমাকে দিতে পারেন। তখন রেখা দেবী বলে যে আপনি এইসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? তখন মাস্টার মশাই বলে যে আপনি আপনার মেয়েকে পড়াতে চান কিনা? যদি পড়াতে চান তাহলে আমি যা বলছি আপনাকে তাই করতে হবে, হয় টাকা দিন, আর যদি টাকা দিতে না পারেন তাহলে আপনার দেহটা আমাকে দিন। আপনাকে আমি কালকে সকাল পর্যন্ত সময় দিয়ে গেলাম, চিন্তা ভাবনা করে দেখুন কি করবেন, এরপর আমাকে ফোন করে জানিয়ে দিবেন। এই কথা বলে মাস্টার মশাই সেখান থেকে চলে যায়। এরপর রেখা দেবী অনেক চিন্তা ভাবনা করে এবং মনে মনে ভাবে তার স্বামীও তাকে খুশি করতে পারে না, আর এদিকে যেহেতু তার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য তার কাছে টাকাও নেই, তাহলে এই শর্তে রাজি হওয়াই ভালো হবে। তাই সে অনেক কিছু ভেবে মাস্টার মশাইকে ফোন দেয় এবং জানিয়ে দেয় যে সে মাস্টার মশাইয়ের কথাতে রাজি আছে। এরপর আমরা দেখতে পাই যে মাস্টার মশাই রেখা দেবীর বাড়িতে চলে এসেছে এবং রেখা দেবীর সঙ্গে রোমান্স করা শুরু করেছে। এরপর কি হয় হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে অঙ্কিতা তার বন্ধুকে ফোন দিয়ে বলছিল যে এবছর তার পড়াশোনা তেমন ভালো হয়নি এবং পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো করে নেয়নি এবং আমার প্রাইভেট পড়ার জন্য কোনো ভালো মাস্টার মশাইও নেই, আমি কিভাবে পরীক্ষায় পাশ করব আমি বুঝতে পারছি না। এরপর তার মা এখানে চলে আসে এবং তাকে জানায় যে তুই কোনো চিন্তা করিস না মা, মাস্টার মশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, মাস্টার মশাই বলেছে তুই অনেক ভালো একটি মেয়ে, পড়াশোনায় খুব ভালো, তাই উনি রাজি হয়ে গিয়েছেন। তখন অঙ্কিতা অনেক খুশি হয়ে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। এরপর সিন শিফট হলে আমরা দেখি যে মাস্টার মশাই অঙ্কিতাকে প্রাইভেট পড়াচ্ছেন এবং অঙ্কিতার মা এখানে এসে সেটি দেখে তার অনেক ভালো লাগে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পড়াশোনা কেমন হচ্ছে দেখতে থাকে। এইদিকে আমরা দেখতে পাই যে মাস্টারমশাই রেখা দেবীর দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার মুড অন্যদিকে চলে যায় এবং সে অঙ্কিতাকে একটি পড়া দিয়ে বাহিরে চলে আসে। এসেই রেখা দেবীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে এবং তার সঙ্গে রোমান্স করা শুরু করে। তখন রেখা দেবী জানায় যে ছেড়ে দাও, এখানে আমার মেয়ে আছে, দেখে নিবে। তখন মাস্টারমশাই বলে যে অঙ্কিতা এখানে আসবে না, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত, চলো আমরা একটু গপাগপ করে নেই। এরপর যা হবার তাই হয়, দুজন মিলে গাড়ি স্টার্ট দেয় এবং গাড়ির তেল শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চালাতে থাকে। যাই হোক, এরপর সিন শিফট হলে আমরা দেখি অঙ্কিতা সোফায় বসে পড়াশোনা করছিল। এমন সময় মাস্টার মশাই সেখানে আসে এবং অঙ্কিতার দিকেও কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আমরা দেখি যে অঙ্কিতা একটু লজ্জা পায় এবং সে ড্রেসটি চেঞ্জ করার জন্য রুমে যেতে চায়। তখন মাস্টার মশাই বলে যে ড্রেসে কি আসে যায়, আর তাছাড়া তোমাকে এই ড্রেসে অনেক সুন্দরী লাগছে। তখন মাস্টার মশাই বলে যে তোমার বেডরুম কোনটা? তখন অঙ্কিতা তাকে বেডরুমটি দেখিয়ে দেয় এবং মাস্টার
মাস্টারমশাই বলে যে চলো আজকে আমরা বেডরুমে পড়াশোনা করব। এই বলে অঙ্কিতাকে নিয়ে সে বেডরুমে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে মাস্টারমশাই অঙ্কিতার শরীরের বিভিন্ন জায়গায় বাজেভাবে হাত দিচ্ছিল এবং অঙ্কিতার উত্তেজনা তোলার চেষ্টা করছিল এবং তাকে খারাপ খারাপ কথা বলছিল। তখন অঙ্কিতা বলে যে মাস্টারমশাই আপনি কি করছেন এসব, আমি ওই ধরনের মেয়ে নই। এরপর মাস্টারমশাই অঙ্কিতাকে বলে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? অঙ্কিতা বলে যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। মাস্টারমশাই আরো বলে এখনকার সময়ে তোমার বয়ফ্রেন্ড নেই, একটা বয়ফ্রেন্ড থাকা তোমার জন্য খুবই জরুরি। যেহেতু তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাই তোমার বয়ফ্রেন্ডের কাজটা আমি করে দিচ্ছি। এই বলে মাস্টারমশাই জোর করে অঙ্কিতাকে গপাগপ করে। আর এই গপাগপ মানে কি আপনাদেরকে অবশ্যই বলতে হবে না, যারা বোঝার সবাই বুঝে গিয়েছেন। তারপর আমরা দেখতে পাই যে রেখা দেবী বাসায় চলে এসেছেন এবং দরজা খুলেই তিনি দেখতে পান যে মাস্টারমশাই তার মেয়েকে জোর করে ধরে খাটের মধ্যে ফেলে গপাগপ করতেছে। এই দৃশ্য দেখার পর রেখা দেবী মনে মনে প্ল্যান করে মাস্টারমশাইকে মেরে ফেলার। এর পরের সিনে আমরা দেখতে পাই অঙ্কিতার বাবা সোফায় বসে মদ পান করছিল এবং অঙ্কিতাকে অর্ডার দিচ্ছিল যে তার চাকনা শেষ হয়ে গিয়েছে, যেন চাকনা নিয়ে আসে। কিন্তু অঙ্কিতার মা বলে যে অঙ্কিতা কোথাও যাবে না, তুমি গিয়ে নিয়ে আসো। এই কথা শোনার পর রেখা দেবীর স্বামী অনেক রেগে যায় এবং রেখা দেবীকে মারতে যায়, কিন্তু মারতে পারে না। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রেখা দেবী মাস্টারমশাইকে আবারও বাসায় ডেকেছে এবং মাস্টারমশাইয়ের সঙ্গে রোমান্স করা শুরু করেছে। কিন্তু এখানে আছে একটি টুইস্ট, কেননা সেদিন ঘরে ঢুকে সে মাস্টারমশাই এবং তার মেয়েকে একসঙ্গে দেখে নিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে মাস্টারমশাইকে সোফার মধ্যে শুইয়ে দেয় এবং একটি বালিশ নিয়ে মাস্টারমশাইয়ের মুখে চেপে ধরেন এবং মাস্টারমশাই সেখানেই মারা যান। আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের একটি ভিডিও বানাতে প্রায় 2-3 দিন লেগে যায় এবং অনেক কষ্ট করতে হয়। তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটি আপনাদের ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।